তো মিস্টার চেয়ারম্যান, তো আমাদের ইন্টারভিউ গ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তো এবার বিদার উদ্যোগে সাংহাইয়ে একটি বিশেষ বিনিয়োগ সম্মেলন আয়োজিত হয়েছে। তাহলে এবার আপনারা কোন কোন বিনিয়োগ খাতের ওপর গুরুত্ব আরোপ করছেন? ধন্যবাদ। আমরা খুবই মনে করছি যে চায়না থেকে আমাদের বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা সবচেয়ে বেশি আর বাকি বিভিন্ন দেশের তুলনায়। তো সব দেশের মধ্যে চায়নার থেকে যেহেতু আগ্রহটা একটু বেশি, আমরা চায়নাতে আসলে খুব একটা ওপেন পলিসি দিয়ে অপারেট করার চেষ্টা করছি। আমরা সব খাতকেই ওয়েলকাম জানাচ্ছি, বাট টিপিক্যালি যেটা হয় যে সাধারণত আমরা দেখেছি যে বাংলাদেশে যেসব খাতে বাংলাদেশের একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে সেই সব খাতেই ইনভেস্টমেন্ট বেশি আসে। তো সেই খাতগুলো কীরকম? সেই খাতগুলো হচ্ছে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস, যেটা আমাদের ন্যাচারাল একটা অ্যাডভান্টেজ আছে। এর পাশাপাশি আমরা এখন দেখতে পাচ্ছি হেলথ কেয়ার, লাইট ইঞ্জিনিয়ারিং, রিনিউয়েবল এনার্জি এবং অ্যাগ্রো প্রসেসিং। এই কয়েকটাতেও আমরা দেখছি অনেক আগ্রহ দেখা যাচ্ছে। তো এইবার যে সম্মেলন হচ্ছে সেখানে আমরা এই কয়টি সেক্টরে একটু ফোকাস বেশি দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, ধন্যবাদ। আর জানা গেছে যে বিটা চীনে প্রথমবারের মতো তো বিদেশি অফিস স্থাপনের কথা বিবেচনা করছে। আর আমরা তো জানতেই চাই যে এই অফিস চীনের কোন শহরে স্থাপিত হবে, আর তো বাংলাদেশে চীনা বিনিয়োগকারীদের তো বিনিয়োগ উৎসাহিত করতে বিটা কী কী সুবিধা দিতে পারে? থ্যাংক ইউ। তো প্রথমত কোন শহরে বিডার অফিসটা করা হবে এটা নিয়ে এখনও আলোচনা চলছে। তার মধ্যে দুটো শহর নিয়ে প্রধানত আলোচনা চলছে। প্রথমটা হচ্ছে সাংহাই আর দ্বিতীয়টি হচ্ছে গুয়াংজো। তো আমাদের গুয়াংজোর সাথে একটা অনেক দিনের সম্পর্ক রয়েছে। অনেক গুয়াংজোর ব্যবসায়ীরা বাংলাদেশে গেছেন এবং ওখানে যেহেতু টেক্সটাইলের একটা বড় হাব আছে, তো সেই দিক থেকে চিন্তা করলে গুয়াংজো একটা ভালো অপশন হতে পারে। আবার সাংহাই অবভিয়াসলি চীনের জন্য একটা কমার্শিয়াল হাব, সো সাংহাইও আরেকটা অপশন হতে পারে। এই দুটোর মধ্যে কোনো একটা শহরে আমরা ফাইনালি বিডার অফিসটা করব। এটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য প্রথম অফিস হবে বাংলাদেশের বাইরে। সো আমাদের নিজেদেরও আর কি একটা বড়, আমরা একটা প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছি, আমরা নিজেরাও শিখছি এই প্রসেসের ভিতরে। তো বাংলাদেশে চীনের অনেক কোম্পানি এবং প্রতিষ্ঠান আছে, তাহলে তাদের বাংলাদেশে বিনিয়োগ উৎসাহিত করতে কি কি সুবিধা সুযোগ দিতে পারে? ধন্যবাদ। তো আমি প্রথমেই যেটা বললাম যে আমরা খুবই মনে করছি যে চায়নার ইনভেস্টরদের বাংলাদেশে যাওয়ার সম্ভাবনাটা এই মুহূর্তে সবচেয়ে উজ্জ্বল এবং একই সাথে যেহেতু দুইটি সরকারের মধ্যে অনেক ধরনের এঙ্গেজমেন্ট চলছে এই মুহূর্তে, আমাদের প্রধান উপদেষ্টা এসে ভিজিট করে গেছেন, প্রেসিডেন্টকে সাথে দেখা করে গেছেন। তো আমরা সরকার পক্ষ থেকে চেষ্টা করছি যে এই ইনভেস্টমেন্ট ফ্লোটাকে কতটুক ইজি করে দেওয়া যায়। তো আমাদের একটা বাইল্যাটারাল ইনভেস্টমেন্ট ট্রিটি সাইন করার চেষ্টা চলছে এই বছরের মধ্যে, যাতে চাইনিজ ইনভেস্টররা যখন বাংলাদেশে যান তাদের জন্য কিছু স্পেশাল আমরা ট্রিটমেন্ট দিতে পারি। একই সাথে আপনি হয়তো শুনে থাকবেন যে বাংলাদেশে একটা চাইনিজ স্পেশাল ইকোনমিক জোন করা হচ্ছে চাইনিজ ইনভেস্টরদেরকে ফোকাস করে, এবং সেটা যেখানে করা হচ্ছে সেটা আসলে বাংলাদেশের আমার মতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য সবচেয়ে ভালো এলাকা, কারণ পোর্ট থেকে খুবই কাছে এবং ওখানকার ওয়ার্কফোর্স অলরেডি অনেক দিন ধরেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথে একেবারেই সম্পৃক্ত আছে। তো সেই কারণে তারা হয়তো খুব দ্রুত আসলে এই টেকনোলজিগুলো এবং এই কাজগুলোকে পিক আপ করতে পারবে। তো সব মিলিয়ে আমরা চেষ্টা করছি যে চাইনিজ ইনভেস্টরদের যেই সমস্যাগুলো আছে, তারা ডে টু ডে যেসব চ্যালেঞ্জ ফেস করেন সেগুলোকেও একটু অ্যাড্রেস করার জন্য, তো সেটার কারণে আমরা এই সেমিনারগুলো করছি, রেগুলার মিটিং করছি, আর একই সাথে কিছু পলিসিগত সাপোর্ট তৈরি করার চেষ্টা করছি। সো তিন দিক থেকে আসলে আক্রমণ করার চেষ্টা করছি পুরো ব্যাপারটাকে। ধন্যবাদ। যেহেতু আপনি উল্লেখ করেছেন যে অনেক সাপোর্ট দিচ্ছেন, আর এর মধ্যে একটি খুব উল্লেখযোগ্য, তা হলো আপনার উদ্যোগে তো বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তো চীনা বিনিয়োগকারীদের সাথে মাসিক যে ব্রেকফাস্ট মিটিং চালু করেছেন। তাহলে এই পর্যন্ত এই ব্যবস্থার মাধ্যমে কি কি তো সাফল্য অর্জিত হয়েছে? স্যার যখন এসেছিলেন তখন উনি দু একজন চাইনিজ উদ্যোক্তার সাথে কথা বলে যেটা জানতে পারলেন যে ওনাদের কিছু, প্রত্যেকেরই আসলে কিছু তার একটা সমস্যা থাকতে পারে। তো এটা পলিসিগত ইস্যু না, একটা স্পেসিফিক প্রবলেম। তো এই স্পেসিফিক প্রবলেমগুলা আমাদের পর্যন্ত উঠে আসাটাই খুব ডিফিকাল্ট হয়ে যায়, অনেক সময় ওনারা রাস্তা হারিয়ে ফেলেন। তো আমরা যেটা চেষ্টা করছি যে অ্যাটলিস্ট যারা আমাদের জন্য বড় ইনভেস্টর, যারা আসলে অলরেডি ইনভেস্ট করার ডিসিশন নিয়ে ফেলেছেন,
তাদের সমস্যাগুলো কিভাবে তারা আসলে একদম সরকারের সর্বোচ্চ পর্যায়ে সমস্যাটাকে ফ্ল্যাগ করতে পারেন। তো সেই পার্সপেক্টিভ থেকেই শুরু করা হয়েছে। আমরা দুটো মিটিং অলরেডি করেছি এবং এই মিটিংয়ের প্রেক্ষিতে আমরা বেশ কিছু অ্যাকশন নেওয়ার চেষ্টা করছি। ওইসব উদ্যোক্তার সাথে সরাসরি কথা বলে তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করছি। আমরা আসলেই মনে করি যে যেই চাইনিজ উদ্যোক্তা অলরেডি বাংলাদেশে চলে গেছেন, উনি যদি বাংলাদেশকে নিয়ে দুটো ভালো কথা বলেন, তাহলে হয়তো ভবিষ্যতে চাইনিজ উদ্যোক্তারা আরো বেশি আসবেন। আমাদের ভালো কথার চেয়ে ওনার ভালো কথাটার দাম অনেক বেশি। ভালো দৃষ্টান্ত স্থাপন করা যায়। অ্যাবসলিউটলি। তাহলে কোনো যে বিস্তারিত উদাহরণ আছে যা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন যে সুফল? জি, অফকোর্স। সো আমরা বেশ কিছু ইনভেস্টর কেস আছে যেখানে ওনারা হয়তো লাইসেন্স বা পারমিট পাচ্ছেন না এবং পারমিট পেতে তাদের সমস্যা হচ্ছে, সময় লাগছে। আবার অনেকের ক্ষেত্রে জমি সংক্রান্ত কিছু চ্যালেঞ্জ ফেস করেছেন। বা আরেকটা গ্রুপ আছে যারা ইনফ্রাস্ট্রাকচার যে সাপোর্টের কথা আমরা বলি, যে গ্যাসের কানেকশন, এগুলা পেতে ওনাদের সময় লাগছে। তো বাংলাদেশ সরকারটা অনেক একটা বিভাজিত সরকার, সরকারের ভিতরে অনেকগুলা সংস্থা এবং মন্ত্রণালয় রয়েছে। তো বিদেশি বিনিয়োগকারীর জন্য যেটা একটা চ্যালেঞ্জ হয়ে যায় যে প্রত্যেকটা ছোট ছোট জিনিসের জন্য একটা অন্য সংস্থার কাছে যেতে হয়। তো আমরা যেটা চেষ্টা করেছি, ওনারা যখন প্রবলেমগুলো রেইজ করেছেন তখন ওনাদেরকে সাথে নিয়ে বা ওনাদের হয়ে আমরা ওই সংস্থাগুলোকে অ্যাপ্রোচ করে আমরা তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছি। ধন্যবাদ। ঠিক আপনার কথার মতো তো আপনি এই যে বিটার নির্বাহী চেয়ারম্যান হওয়ার পর থেকে অনেক চেষ্টা করেছেন তো দেশের বিনিয়োগকে প্রসারিত করতে। তো আমরা লক্ষ্য করেছি যে বছর জুড়ে দু দেশের মধ্যে যেমন চীন বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন অথবা চীন বাংলাদেশ সরবরাহ ঋণ সহযোগিতা সেমিনার এর মতো অনেক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। তাহলে আপনি কি মনে করেন যে ভবিষ্যতে আর কোন কোন উদীয়মান খাতে দু দেশের সহযোগিতার সম্ভাবনা বেশি? ভবিষ্যতে আমি মনে করি যে দুটো জায়গায় আমার ধারণা যে সম্ভাবনা সবচেয়ে বেশি। একটা হচ্ছে রিনিউয়েবল এনার্জিতে চীন অনেক দূর এগিয়ে গেছে এবং বাংলাদেশের এগিয়ে যাওয়ার একটা অ্যাম্বিশন আছে, কিন্তু সেই অ্যাম্বিশনটাকে আসলে রিয়েলাইজ করতে হলে আমাদেরকে চীনের সাহায্য ছাড়া আমাদের পক্ষে এটা করা সম্ভব হবে না এবং চীনের সাপোর্ট ছাড়া সেটা আমাদের করা সম্ভব হবে না। আর দ্বিতীয় আরেকটা জায়গায় আমি সত্যি মনে করি যে হয়তো আমরা একসাথে কাজ করলে বাংলাদেশে অনেক ইনভেস্টমেন্টেরও সুযোগ আছে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ আছে, সেটি হচ্ছে ডিজিটাল ইকোনমি। চীন অবভিয়াসলি এই ব্যাপারে অনেক অ্যাডভান্সড। আমি এই সাংহাইতে গত একদিন ঘুরেও যেটা উপলব্ধি করলাম যে আসলে ক্যাশ টাকা এখন আর কেউ একেবারেই ইউজ করে না, পুরাটাই অ্যাপ বা মোবাইল সার্ভিসেসের থ্রুতে পেমেন্ট করা হয়ে যাচ্ছে। তো বাংলাদেশকেও আসলে এই জায়গায় চলে যেতে হবে। তো সেই জায়গায় আমরা আশা করছি যে বাংলাদেশ এবং চীন মিলে তো অনেক দূর নিয়ে যেতে পারবে। আমাদের একটা সুবিধা হচ্ছে যে আমাদের খুব ইয়াং একটা ওয়ার্কফোর্স আছে, এটা হয়তো আপনি জানেন, বড় একটি সুবিধা, বিরাট সুবিধা। এবং এই ইয়াং ওয়ার্কফোর্সটা যাদের বয়স 25 বছরের নিচে, সেটা প্রায় আমাদের অর্ধেক জনসংখ্যা। তো তারা কিন্তু টেকনোলজিক্যালি অনেক স্যাভি, তাদের অ্যাডপশন রেটও খুব ভালো, তারা টেকনোলজি খুব দ্রুত অ্যাডপ্ট করতে পারে, আবার একই সাথে তাদের পড়ালেখার দিকটাও ওদিকে। সো হয়তো তাদেরকে একটা শক্তি হিসাবে ব্যবহার করে চীন শুধু বাংলাদেশেই ডিজিটাল ইকোনমি প্রসার করবে না, বাট সমগ্র বিশ্ব জুড়ে ডিজিটাল ইকোনমি প্রসারের ব্যাপারে বাংলাদেশ থেকে সেই রিসোর্সগুলোকে, সেই ইয়াং ট্যালেন্টগুলোকে তারা ইউজ করতে পারবে। ধন্যবাদ। আর আমরা লক্ষ্য করেছি যে 2025 সালে তো বাংলাদেশে চীনের বিনিয়োগ স্থিতিশীলভাবে বৃদ্ধি হলেও তা যেমন ভিয়েতনাম, তো মালয়েশিয়া অথবা ইন্দোনেশিয়ার তো পরিমাণের চেয়ে একটু কম। তাহলে এই পার্থক্যের প্রধান কারণ কি, তো আপনি কিভাবে মূল্যায়ন করেন? জি, ধন্যবাদ। বাংলাদেশ গত 10-15 বছর ধরেই আমাদের জিডিপিটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেটাকে আমরা বলি, সেই সংখ্যাটা কিন্তু মোটামুটি একটা একই জায়গায় রয়ে গেছে দুঃখজনকভাবে। এবং তার একটা বড় কারণ আমি মনে করি যে বিনিয়োগ পরিবেশ যেটা, সেখানে আসলে যথেষ্ট পরিমাণ কাজ করা হয়নি, পরিবেশটাকে যথেষ্ট উন্নত করা হয়নি। একই সাথে বাংলাদেশের যে গল্পটা, কেন বাংলাদেশে আপনি বিনিয়োগ করবেন, সেই গল্পটা বিশ্বে আসলে ঠিকভাবে ছড়িয়ে দেওয়ার যে দায়িত্বটা আমাদের নিজেদেরই আছে, সেই দায়িত্বটা আমরা ভালোভাবে পালন করতে পারিনি। তো আমরা এখন
যেটা করার চেষ্টা করছি যে অফকোর্স ভিয়েতনাম বা আপনি যেসব দেশের কথা বললেন তারা লাস্ট 15 বছরে অনেক দূর এগিয়ে গেছে, বাট আমরা এখন স্পেসিফিক্যালি এই ইস্যু দুইটাকে রিজলভ করার চেষ্টা করছি। বিনিয়োগ পরিবেশের জন্য আমরা বাংলাদেশে যে বিনিয়োগকারীরা আছেন, বিদেশি বিনিয়োগকারীরা অলরেডি আছেন, ওনাদের সাথে কথা বলে ওনাদের কাছ থেকে আমরা কিছু স্পেসিফিক সাজেশন নিয়েছি যে ওনারা আসলে কোথায় সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন, এবং সেগুলো এরকম 30টার একটা লিস্ট আছে আমাদের কাছে। 2025 সালে আমরা এই 30টা আইটেম আসলে রিজলভ করতে চাই, এবং আমরা সত্যি সত্যি মনে করি যে যদি বিনিয়োগের পরিবেশটা তৈরি করে দেওয়া যায়, আসলে বাংলাদেশের যে বিজনেস কেস সেই আর ভিয়েতনামের বিজনেস কেসের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, কিন্তু ওই জায়গাটায় আমাদের অনেক কাজ করার আছে। আর সরকারের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে যেটা আরেকটা আমাদের বিরাট করার কাজ আছে, সেটা আমাদের বাণিজ্য মন্ত্রণালয় সেটা নিয়ে কাজ করার চেষ্টা করছে, সেটা হচ্ছে এফটিএ। ট্রেড এগ্রিমেন্টের ক্ষেত্রে আপনি দেখবেন যে বাংলাদেশের ট্রেড এগ্রিমেন্টের সংখ্যা খুবই কম, কিন্তু যেসব দেশ আসলে ইনভেস্টমেন্টে অনেক দূর এগিয়ে গেছে তাদের প্রচুর ট্রেড এগ্রিমেন্ট আছে। তো আমরা সেই জায়গাটাকে আসলে একটু প্রায়োরিটাইজ করার চেষ্টা করছি, এবং চেষ্টা করছি যে আমরা আগামী 2-4 বছরের মধ্যে কত দ্রুত বেশ কিছু ট্রেড এগ্রিমেন্ট সাইন করতে পারি। ধন্যবাদ। আর আরেকটি বিষয় হলো যে তো যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের ওপর যেন 35% শুল্ক আরোপ করছে, এর ফলে যে ব্যয় বাড়িয়ে দিয়েছে। তো বাংলাদেশও তো জটিল বৈদেশিক পরিবেশের সম্মুখীন হলে আপনি কিভাবে মনে করেন যে বাংলাদেশের কি করা উচিত, এবং চীনের সাথে সহযোগিতা করা কি বাংলাদেশের বাজারে স্থিতিশীলতা আনতে সাহায্য করবে? যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে ট্রেড নিয়ে কথাবার্তা চলছে সেটি এখনও চলছে। আপনারা হয়তো দেখেছেন যে বা শুনেছেন যে অগাস্টের 1 তারিখ নাগাদ আমরা আশা করছি যে আমরা একটা এগ্রিমেন্ট সাইন করতে হয়তো ওনাদের সাথে পারবো। এবং এই মুহূর্তে আমাদের একটি দল আমেরিকা আছে, তারা এখনও এই নেগোসিয়েশন করছে। সো আমি শুনেছি যে 35% আপাতত একটা হোল্ডিং নাম্বার হিসেবে দেওয়া আছে, বাট আমরা আশা করছি যে আমরা হয়তো একটা ভালো ট্যারিফ নিয়ে নেগোসিয়েশন শেষে ফেরত আসতে পারবো। আর চীনের ব্যাপারটা আমি প্রথমেই যেটা বললাম, চীনের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আমার কাছে সত্যি সত্যি মনে হয় যে আগামী 5-10 বছরে বাংলাদেশে যে বিনিয়োগটি আসবে, বাংলাদেশের অর্থনীতিতে যেই চাকা সচল হবে, তার পিছনে চীনের একটা বড় ভূমিকা থাকবে। এবং বাংলাদেশ আর চীনের যেই দ্বিপাক্ষিক সম্পর্ক, যেটা এই বছর আমার কাছে মনে হয় একটা কমপ্লিটলি ডিফারেন্ট স্টেজে চলে গেছে, এটা আরও উন্নত হয়েছে, এটা আরও বড় হয়েছে, এবং এটা আরও বড় হতেই থাকবে। আমরা একটা, আপনি হয়তো এটাও শুনে থাকতে পারেন আপনারা, যে আমরা বাংলাদেশে একটা চাইনিজ কালচারাল সেন্টার করার কথা বলছি, আমরা বেশ কিছু চাইনিজ হসপিটাল বাংলাদেশে নিয়ে যাওয়ার কথা বলছি। সো বাংলাদেশি মানুষের দৈনন্দিন জীবনে আসলে চীনের সাথে যেই সম্পৃক্ততা, এটা আমরা আশা করছি যে অনেকখানি বৃদ্ধি পাবে, এবং সেই বৃদ্ধি পাওয়ার কারণে লং রানে একটা লম্বা সময়ের দিকে যদি আমরা তাকে আগামী 5-10 বছরে বাংলাদেশ আর চীনের মধ্যে ট্রেড এবং ইনভেস্টমেন্ট দুক্ষেত্রেই আমি আশা করছি যে অনেক পরিমাণ ভলিউম বৃদ্ধি পাবে। একই সাথে আমি আশা করছি যে বাংলাদেশ আর চীনের মানুষের মধ্যে যেই সম্পর্কটা, সেই সম্পর্কটা আরও গাঢ় হবে। হ্যাঁ, এটাও দু দেশের মৈত্রীর প্রমাণ। তো আমরা সবাই জানি যে চলতি বছর হলো চীন এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বার্ষিকী। তাহলে তো এই 2 বছর ধরে দু দেশের যে বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রের সহযোগিতাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? 50তম বার্ষিকী উপলক্ষে আমরা কিছুদিন আগে যখন প্রধান উপদেষ্টা আসলেন, তখন আমরা এটা একটা রিভিউ করার চেষ্টা করছিলাম যে আসলে 50 বছরের যেই হিস্ট্রি, আমাদের যে ইতিহাস, সেই ইতিহাসে আমরা ইতিহাসটা কিভাবে দেখি। তো সবচেয়ে প্রথম একটা ব্যাপার খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে চীন এবং বাংলাদেশের দুই দেশের প্রতি যেই মনোভাব, সেই মনোভাবটা সবসময় খুবই পজিটিভ এবং খুবই কোঅপারেটিভ একটা মনোভাব নিয়ে আমরা দুটি দেশ অপারেট করি। এর চেয়ে বেশি আদৌ করা সম্ভব ছিল কিনা? অবশ্যই ছিল। আমি মনে করি যে এই 50 বছরে আমরা হয়তো আরও অনেক কিছু করতে পারতাম, করা হয়নি, কিন্তু তার মানে এই না যে আমরা ভবিষ্যতের 50 বছরে আর অনেক কিছু করতে পারবো না। আপনি যদি গত 5 থেকে 10 বছরের দিকে পিছিয়ে যান, সেখান থেকে কিন্তু একটা
মোমেন্টাম দেখা যাচ্ছে, যে একটা মুভমেন্ট আসলে হচ্ছে। তো সেই মুভমেন্টটাকে আমরা শক্ত করে ধরে যদি এটাকে আসলে একটা গিয়ার শিফট করে কমপ্লিটলি একটা ডিফারেন্ট লেভেলে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। সে কারণেই আমরা চেষ্টা করব যে প্রতি 3 মাস পর পর আমরা একটা বিডার সম্মেলন বা কোনো ধরনের একটা মিটিং, এঙ্গেজমেন্ট, সেমিনার কিছু একটা চায়নাতে করার জন্য একবার হয়তো আমরা একটা শহরে যাব, যাতে সমগ্র চায়নার মার্কেটটাকে আমরা আসলে ইনফর্ম করতে পারি যে আসলে বাংলাদেশ কিভাবে চীনকে দেখে এবং কিভাবে চীনের ইনভেস্টরদেরকে ওয়েলকাম করে, এবং একই সাথে ভবিষ্যতে আমরা কিভাবে চেষ্টা করছি যে আমাদের সম্পর্কটা যাতে আরও দৃঢ় হয়। ধন্যবাদ স্যার। আসলে আরেকটি তো প্রশ্ন আছে আমার, তা হলো যে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য আমি তো ওয়েবসাইটে অনেক সার্চ করেছি এবং জানতে পেরেছি যে আপনি যেমন স্কাই ডাইভিং করেন, আপনি যে বিমান চালাতে পারেন। তো অনেকেই বলেন যে আপনি তো সব সময় সাহসের সাথে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেন। আসলে আপনি এই দায়িত্ব গ্রহণ করেন যে একটি খুব চ্যালেঞ্জিং সময়ে, আর অবশ্যই আপনার সামনেও অনেক চ্যালেঞ্জ রয়েছে। তাহলে তো আপনার আকাঙ্ক্ষা কি যে ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে উন্নয়ন করতে চান এবং দুদেশের সহযোগিতাকে কিভাবে এগিয়ে নিতে চান? ধন্যবাদ। আসলে আমার কাছে মনে হয়, আপনি হয়তো শুনেছেন যে আমি আগে সরকারে ছিলাম না, আমি প্রাইভেট সেক্টরে ছিলাম, সেখান থেকে ব্যাংকিংয়ে ছিলাম, সেখান থেকে আমি এসে সরকারে জয়েন করেছি। স্কাই ডাইভিং করার চেয়ে, প্লেন চালানোর চেয়ে এটা আমার কাছে অনেক কঠিন একটা চ্যালেঞ্জ মনে হচ্ছে, যে এত বড় ক্যারিয়ার সুইচ করা। কিন্তু ক্যারিয়ার সুইচটা আসলে আমরা করেছি, আমার মতো আরও অনেকেই করেছে, দেশে ফিরে এসেছে, দেশে ফিরে আসার চেষ্টা করছে, কারণ তারা আসলেই বিশ্বাস করে যে বাংলাদেশের সম্ভাবনা অনেক অনেক উজ্জ্বল, সম্ভাবনা অপার, এবং যদি আমরা বাংলাদেশকে আসলে ঠিকভাবে নেতৃত্ব দিতে পারি, তাহলে হয়তো বাংলাদেশকে আগামী 5-10 বছরে চীনের মতো একটা জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। তো আমার স্বপ্ন যদি আপনি বলেন, সেটা হচ্ছে যে আজকে আমরা যখন প্রেজেন্টেশন হলো, আপনি দেখেছেন যে আমরা বলেছি যে 2000 সালের দিকে চীন যে জায়গায় ছিল, বাংলাদেশ মনে হচ্ছে কাছাকাছি একটা জায়গায় আছে, ইকোনমিক ইন্ডিকেটরগুলো যদি আমরা দেখি। তো আমার স্বপ্ন হচ্ছে যে যদি আজকে থেকে 20 বছর পরে কেউ একটা প্রেজেন্টেশন দেয়, তখন সে বলবে যে 2025 সালে বাংলাদেশ সেখানে ছিল, আমরা দেশ হিসাবে সেখানে যেতে চাই। তো অন্য একটা দেশ হয়তো বাংলাদেশকে বেঞ্চমার্ক করে একসময় বলবে যে ঠিক এই জার্নিটার ভিতর দিয়ে এই যাত্রাটাই আমরা করতে চাই। তো এবং সেই যাত্রাটা করার জন্য যা করা দরকার আমি নিজে থেকে সেটা করার চেষ্টা করব। আমার যে স্টাফ মেম্বাররা এসেছেন, যারা আছেন, যারা বিদেশ থেকে এরকম বাংলাদেশিরা ফেরত আসার চেষ্টা করছেন, তারা সবাই চান যে বাংলাদেশ যাতে একটা অনন্য উচ্চতায় গিয়ে পৌঁছায়। হ্যাঁ, ঠিক আপনার কথার মতো এই যাত্রাটা যদিও লম্বা, কিন্তু আমরা তো বিশ্বাস করি যে বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চয়ই উজ্জ্বল হবে। আমরা আরও বিশ্বাস করি যে চীন এবং বাংলাদেশের সহযোগিতা আরও ফলপ্রসূ হবে। স্যার, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।